প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 11। ঠিক সেই মুহূর্তেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মোয়ের হাত থেকে কাচের টুকরো ফেলে দিয়ে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মোয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদরে ও শান্ত স্বরে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোল আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। মোয়ের চোখ কপালে উঠার উপক্রম। উজান তাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুল চৌধুরী আর তুবা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কি সব আবোল তাবোল বলছে ভাই? আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথা হাত রাখলেন। অত্যন্ত রসিকতার সুরে ফিসফিসিয়ে বললেন, আম্মাজান, ছেলে আমার এবার পুরোপুরি ফেঁসে গিয়েছে। মুখে সারাদিন বউ মানি না, বউ মানি না বলা আমার ছেলেটাও আজ নিজের অজান্তেই এই পুচকে মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের ওখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল প্রেস দেওয়া দরকার। আরিফুল চৌধুরী চশমাটা নাকের উপর ঠিক করতে করতে বললেন, আম্মাজান, নাটক তো মাত্র জমল, আর একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়। তুবাই এবার কৃত্রিমভাবে নাক ছিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ছি বাবা, আপনার একটু লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে এভাবে আড়ি পাততে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দেব, দেখব তখন আপনার কি হয়। এই আম্মাজান, একদম এই ভুল কাজটি করো না। এমনিতেই তোমার শাশুড়ি সারাদিন আমার উপর রেগে থাকে। এই কথা শুনলে আজ আমার সোজা বাসা থেকেই বের করে দেবে। চলো চলো, চলেই যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরের বন্ডিংটা ছিল একদম গরিব বন্ধুদের মতো। এদিকে রুমের ভেতরে পরিস্থিতি তখনও থমথমে। মৌ উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দু হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো। কিন্তু উজান আজ বড্ড নাছোড়বান্দা। সে মৌকে একটু ছাড়ল না, বরং নিজের বিশাল শক্ত বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখল। উজানের বুকে চেনা ও উষ্ণ ঘ্রাণে হঠাৎ করেই মৌ শান্ত হয়ে গেল। ছটফটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের সেই নীরবতা টের পেয়ে আলতো করে মৌকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ পানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, মিসেস চৌধুরী, রাগ কি একটু কমেছে? মৌ এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের দুই হাঁটুর মাঝখানে মুখটা গুজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসল। কিন্তু মৌ টু শব্দ করা তো দূর, একেবারে জন্যও তার দিকে চোখ তুলে তাকালো না। মৌয়ের এই অস্বাভাবিক নীরবতা উজান বেশ অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়। কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করেই বুঝতে পারল তার পিচ্চি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্চি। কিন্তু এবারও মৌয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুজে এবার নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মৌয়ের সেই কান্নার তীব্র ও ভেজা আওয়াজটা তীরের মতোই এসে উজানের বুকের ভিতর বিঁধল। তার হৃদস্পন্দনটা যেন এক নিমিষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলেও যেখানে উজানের বুকটা
ব্যথায় টনটন করে। সেখানে আজ মেয়েটা নিজের চোখের অশ্রু ফেলছে। উজান কিছুতেই মৌয়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বার কয়েক চেষ্টা করলেও মৌয়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বারবারই ফলাফল শূন্য রইল। মৌ মুখ তুলল না। উজান এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তাড়া। সদর দরজার কাছাকাছি পৌঁছাতে ড্রয়িং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল, ভাইয়া, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই সঠিক অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলেই উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনের মুচকি হাসল। মনে মনে ভাবল, যাক, ছেলেটা অবশেষে বোধবুদ্ধি হচ্ছে তাহলে। প্রায় আধ ঘন্টা পর উজান দুই হাতে অনেকগুলো বড় বড় কার্টুন আর বক্স নিয়ে হস্তদন্ত হয়ে বাসায় ঢুকল। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ যেন চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হাঁ হয়ে গেছে। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের এক গ্লাস পানিও তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের হাত দিয়ে রুমে পাঠাতো, আজ সে নিজে এতগুলো বক্স দুই হাতে বয়ে নিয়ে আসছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথেই থামিয়ে দিল। ভাবি, তোমার আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এইটুকু ভার বহন করা কিছুই না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি, সো তাকে মানানোর জন্য এইটুকু স্ট্রাগল তো আমাকে করতেই হবে। এই বলে উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখল মৌ ঠিক সেই আগের অবস্থাতেই বিছানায় হাঁটতে মুখ গুজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতে উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বাক্সগুলোর ভেতরে ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সব কটি জিনিসই মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলেছিল, আর উজান সেই পুচকে বউয়ের মুখের প্রতিটা কথা নিজের মনের মণিকোঠায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটা জিনিস একটা দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে তার এই জেদি পিচ্চি বউটার অভিমান চোখের পলকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে সবগুলো রঙিন বক্স ঠিক মৌয়ের চোখের সামনে সাজিয়ে রাখল। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকা চমকে চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই উজানের দিকে তাকিয়ে আবারও নিজের মুখটা শক্ত করে নিল। কোনো কথা বলল না। উজান বিছানায় তার একদম কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসল। পিচ্চি, এই পিচ্চি, সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা, প্লিজ এবার একটু কথা বলো, আর কখনো এমনটা হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বৌমা শুনেও নিজের জেদ বজায় রাখল। সে আগের মতোই গাল দুটো ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টো হয়ে বসল, তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি এখনই শ্রাবণের ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। উজান এবার বিছানায় সরে গিয়ে সরাসরি মৌয়ের মুখোমুখি হয়ে বসল। মৌয়ের নরম ফর্সা হাত দুটো জোর করে নিজের শক্ত হাতের তালুর ভাঁজে
নিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে আঙুল স্বরে আওড়ালো, এই পিচ্চি, এভাবে চুপ করে থেকো না প্লিজ, কথা বলো না আমার সাথে। এই দেখো, তোমার জন্য চকলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবুও কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজে থেকে সরি বললাম, তবুও ওভাবে গাল ফুলিয়ে বসে থাকবে? বলো মাত্রই মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ঝকঝকিয়ে প্রতিবাদ করে উঠল, সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে এই দুটো চকলেট, আইসক্রিম আর চিপস এনে দিলেই আমি আমার সব কষ্ট ভুলে যাব? আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। আপনি কেন ওই কলেজের শাক চুন্নিটাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন? উজান মৌয়ের মুখে নিজের সাবেক প্রেমিকার নাম শাকচুন্নি শুনে আর মনের ভেতর চেপে রাখা হাসিটা আর ধরে রাখতে পারল না। সে ফিস করে হেসে দিল, তারপর বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌকে এক ঝটকায় কোলে তুলে নিজের মুখোমুখি বসিয়ে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল এবং বিছানার পাশ থেকে একটা ক্লিপ নিয়ে পরম যত্নে মৌয়ের চুলগুলো উঁচু করে একটা সুন্দর খোপা বেঁধে দিল। খোপা বাঁধা শেষ করে উজান মৌয়ের নাকের ডগায় একটা মৃদু টোক্কা দিয়ে বলল, পিচ্চি, ইদানিং তুমি কিন্তু বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর স্লিং চুলগুলোর এই 12টা বাজিয়েছ কোন সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবুও একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না নাকি? এখন থেকে তোমার চুল ক্লিন করার দায়িত্বও আমাকে নিতে হবে? মৌ উজানের এই বেমক্কা বকা আর চতুরতা দেখে রাগে আরও লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লক্ষ্য করে নিজের ছোট ছোট হাত দিয়ে দুটো কিল বসিয়ে দিয়ে দিল, আপনি অনেক খারাপ। আপনি আমার অভিমান না ভাঙিয়ে উল্টো এখন আমাকেই অলস বলে বকা দিচ্ছেন। থাকবো না আমি আপনার সাথে, চলেই যাব আমি এখান থেকে। থাকতে পারবেন আমায় ছাড়া? থাকতে পারবো না বলেই তো এমন করছেন। যেদিন সত্যি সত্যি চলে যাব সেদিন ঠিকই বুঝবেন। উজান তার প্রতিউত্তরে আর কোনো কথা বলল না। সে জানে এই পিচ্চিটাকে মুখের কথায় শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে মৌয়ের ওই নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় রাখা বক্সগুলো থেকে মৌয়ের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম বের করল। তারপর আইসক্রিমটা একদম মৌয়ের মুখের সামনে ধরল। প্রিয় আইসক্রিম চোখের সামনে দেখা মাত্রই মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইল। তবে সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নিজের জেদ বজায় রাখল। আইসক্রিমটা নিজের হাতে দিল না। উজান মৌয়ের এই কাণ্ড দেখে মনে মনে নিঃশব্দে হাসল। মৌ যদিও তার উপর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল, কিন্তু আইসক্রিমের চেনা সুবাস পেয়ে ইতিমধ্যে তার জিভে জল চলে এসেছে। মৌয়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান এবার খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল, অত্যন্ত নিচু ফিসফিসানির স্বরে আওড়ালো, কি হলো মিসেস চৌধুরী? আপনি কি নিজে থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ হওয়ার আগেই তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল মৌ। তারপর মুখ বাঁকিয়ে নিজের মনের গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে দিল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে চোখ মুখ কুঁচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ার ব্যস্ত হয়ে পড়ল। তবে
পুরোটা সময় উজান কিন্তু এক পলকের জন্য চোখ সরালো না। তার গভীর দৃষ্টিটা স্থির হয়ে লেপ্টে রইল কেবলই তার এই অবুঝ পিচ্চি বউটার উপর। হঠাৎ মৌ বলে ওঠে, লাভ ইউ প্রফেসর সাহেব। উজান মৌয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফু দিল। মৌ আইসক্রিম খেতে খেতেই এক পলকে তাকালো। অতঃপর উজান ভ্রু যোগল কুঁচকে জিজ্ঞেস করল, চকলেট, আইসক্রিম, চিপস এনে দেওয়ার জন্য বললে? মৌ খিলখিল করে হাসল। ঠোঁটের চারদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হ্যাঁ, আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য